কলকাতায় জলাভূমি বুজিয়ে একের পর এক বেআইনি নির্মাণ, এর প্রভাবে দূষণ এবং প্রত্যেক বছর রাজ্য সরকারের কোটি কোটি টাকার ক্ষতি। একটা আগুন নিভে যাওয়ার পরে নানা বিষয়ে আঁচ বাড়িয়ে দিয়েছে। নরেন্দ্রপুরের নাজিরাবাদে পূর্ব কলকাতার জলাভূমির বিস্তীর্ণ অঞ্চল। এই জলাভূমিতেই দেদার বেআইনি নির্মাণ। বিশেষজ্ঞদের মতে পূর্ব কলকাতা জলাভূমি ভরাটের কারণে প্রতি বছর রাজ্য সরকারের কোটি কোটি টাকার ক্ষতি। যে প্রোটোকল অনুযায়ী ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের যে ক্ষতিটা হয়েছে সেটা মারাত্মক ক্ষতি। পূর্ব কলকাতার জলাভূমি বুঝিয়ে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ। বিশেষজ্ঞদের মতে এর জেরে সবজি চাষ, ধান চাষ, মাছ চাষে ব্যাপক প্রভাব পড়ছে। ধাক্কা খাচ্ছে রাজ্যের অর্থনীতি। শুধু তাই নয়, জলাভূমি ভরানোর কারণে কার্বন শোষণের ক্ষমতা কমছে। এর প্রভাব পড়ছে পরিবেশে, দূষণের ধাক্কা অর্থনীতিতেও। জলাভূমির মধ্যে শুধু যে আমরা নেট প্রোডাক্টিভিটি, যেটা ইন দ্য সেন্স অফ আমরা যেটা এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি বলতে পারি বা ফুড সিকিউরিটিতে যেটা হেল্প করছে সেটা বলতে পারি, মাছের বড় অংশ কিন্তু আমরা দেখি মাছের যে প্রোডাকশন হয় তার বড় অংশ থাকে হচ্ছে এই জলাভূমিগুলো থেকে। আর এছাড়া যদি আমরা দেখতে পাই যে 150 মেগা টন মতো কার্বন পার হেক্টর পার ইয়ার কিন্তু শোষণ করতে পারে। একটা জলাভূমি যদি ধ্বংস হয় তাহলে কিন্তু কয়েকশো কোটি টাকা আমাদের কিন্তু একেবারে ক্ষতির সম্মুখীন আমাদের হতে হবে। কারণ যেভাবে জলাভূমি আমাদের কার্বন সিকভেস্ট্রেশন করে এবং করার ক্ষমতা রাখে সেটা কোনোভাবেই রিপ্লেস করা সম্ভব নয়। দূষণের ধাক্কায় যে সারা দেশের অর্থনীতি বেসামাল হয়ে যেতে পারে, কয়েকদিন আগেই তা স্পষ্ট করে দিয়েছেন গীতা গোপীনাথ। সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে সরব হন গীতা গোপীনাথ, যিনি আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এবং IMF এর প্রাক্তন মুখ্য অর্থনীতিবিদ। তাঁর মতে ভারতীয় অর্থনীতির সবচেয়ে বড় বাধা দূষণ। শুল্কের সমস্যা আলোচনা করে মিটিয়ে নেওয়া যেতে পারে, কিন্তু পরিবেশ দূষণ অর্থনীতিতে যে ক্ষত তৈরি করে তা গভীর এবং দীর্ঘমেয়াদী। ভারতের আর্থিক বৃদ্ধিতে দূষণের ধাক্কা শুল্কের প্রভাবকেও ছাপিয়ে যাচ্ছে। দূষণের জেরে শুধু পরিবেশকে মূল্য চোকাতে হয় না, দেশের আর্থিক বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং নাগরিকদের স্বাস্থ্যেও প্রভাব পড়ে। দূষণ কর্মীদের উৎপাদনশীলতা কমায়, চিকিৎসার খরচ বাড়ায়, আর্থিক কর্মকাণ্ডের গতি শ্লথ করে, যা দীর্ঘমেয়াদে ধারাবাহিকভাবে আর্থিক বৃদ্ধিকে টেনে নামায়। Pollution is a challenge in India. From any international investor's perspective who's thinking of coming in and putting up a shop in India, if you have to live there and you have the environment is not of the kind that you feel that, okay, this is going to be consequential for your health, it holds you back. And obviously, not to say, but all the Indians that are living in this kind of pollution. আইনত মেনে নিয়ে সেইগুলোকে নিয়ে কিভাবে আমরা আগামী দিনে এটাকে কিভাবে বারবার আমরা যেটা বলছি, এটা বাস্তবোচিত একটা ব্যবস্থাপনা তৈরি হোক ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের পক্ষে। যদি সেটা না হয় তাহলে ওয়েটল্যান্ডকে আমরা বাঁচাতে পারবো না। নিউজ 18 বাংলা। পূর্ব কলকাতার জলাভূমি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত ওয়েটল্যান্ড। এই জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ, এই অভিযোগ শুরু বাম আমলে। হাইকোর্টের নির্দেশে সেই সময়ে অবৈধ নির্মাণ বন্ধ হয়ে যায়, কিন্তু একটা সময়ের পরে আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে জলাজমি বুঝিয়ে তৈরি হচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ। রবিবার গভীর রাত নরেন্দ্রপুরের নাজিরাবাদে পরপর দুটি গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, বেশ কয়েকজন মারা যান। অভিযোগ, নাজিরাবাদের এই দুটি গোডাউনই পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে তৈরি।
পূর্ব কলকাতার জলাভূমি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ নতুন নয়, সেই বাম আমল থেকে শুরু। সালটা 1991, পশ্চিমবঙ্গে তখন বামফ্রন্ট সরকার, মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। অভিযোগ, সেই সময় নাজিরাবাদের খেয়াদহ পঞ্চায়েত এলাকায় একটি জলাভূমিতে পাঁচিল তোলা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করা হবে বলে। এ নিয়ে জলগড়ায় কলকাতা হাইকোর্টে, আদালতের নির্দেশে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। আমি আর আমার 2-3 বন্ধু আমরা পাখি দেখতে যেতাম। এই খবরটা আমরা জানলাম যে ওখানে একটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে মাঝখানে করবে। প্রত্যেকটা ওয়েটল্যান্ড, প্রত্যেকটা কানেক্টেড টু দ্য নেক্সট ওয়ান। এটা নিয়ে আমরা কোর্টে গেলাম, পরিষ্কার করে বলে দিল জাজ যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এই জায়গাটায় কনস্ট্রাকশন হবে না। তখন লেফট ফ্রন্ট গভর্নমেন্ট ছিল। ডকুমেন্ট গুলো লেখা আছে ক্লিয়ারলি, কলকাতার এক্সপ্যানশন যেটা হবে উইল বি টু দ্য নর্থ আর ক্রস দ্য রিভার, ইস্টে হবে না। ওই ওয়েটল্যান্ডটা মানে ইউনিক। 2002 ইরানের তেহরানের রামসায় কনভেনশন হয়। সেখানে বিশ্বের সব জলাজমি বাঁচানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ব কলকাতার এই জলাভূমি আন্তর্জাতিক ওয়েটল্যান্ড স্বীকৃতি পায়। সেই জলাভূমি ভরাট করেই চলছে দেদার নির্মাণ। অভিযোগের পেছনে রয়েছে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা। তাদের মদতেই দিনে দুপুরে চলে জলাজমি ভরাট। তারপর কোথাও তৈরি করা হয় বহুতল, কোথাও গোডাউন, কোথাও দোকান। এই দেখুন স্যাটেলাইট ছবি 1985 সালের। নরেন্দ্রপুরের খেয়াদহ এলাকায় তখন বিস্তীর্ণ জলাভূমি, 500 একর জুড়ে সবুজে সবুজ। ধীরে ধীরে ছবিটা বদলাতে শুরু করে। একটু একটু করে জলাভূমিতে বেআইনিভাবে গজিয়ে উঠতে থাকে নির্মাণ। যত দিন গেছে জলাজমি দখল করে বেআইনি নির্মাণের সংখ্যা ততই বেড়েছে। স্যাটেলাইট ছবিতে যা স্পষ্ট। সবুজ ধ্বংস করে একের পর এক নির্মাণ। জলাজমি ধ্বংস করে পরপর নীল শেড। আরো একবার দেখুন পূর্ব কলকাতার জলাভূমি 1985 সালে কি ছিল আর এখন 2026-এ কি হয়েছে। এই খেয়াদহ এলাকাটি সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। 2022-এ নিউজ 18 বাংলায় এই এলাকার জলাভূমি ভরাটের খবর দেখানো হয়। তখন পদক্ষেপের আশ্বাস দেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বলেন, বেআইনি কাজের সঙ্গে কোনো আপোষ করা হবে না। যার নাম আসছে এফআইআর করুক, পুলিশের কাছে যাক, যে যার নাম যে কমপ্লেন আসছে আসুক, আইনি পদক্ষেপ নেওয়া হোক না, অসুবিধা নেই তো। কোনো বেআইনির সাথে আপোষ হবে না। 4 বছর পর বিধায়ক হাত তুলে নিচ্ছেন, বলছেন তদন্ত হোক। আমরা সেখানে জলে রিজার্ভার করতে পারবো বা ইলেকট্রিক কানেকশন দিতে পারবো। এটা আমাদের বেশ কিছুদিন ধরে, প্রায় বছর 3 ধরে আমরা পারমিশনের জন্য অপেক্ষায় আছি, কিন্তু আমরা পারমিশন পাইনি। আপনারা পাচ্ছেন না দিদি, কিন্তু এই যে কারখানাগুলো যারা তৈরি করলে আলো এবার রাতের অন্ধ করে, তারা কি করে পারমিশন পাচ্ছেন? সেই জন্যই বলছি তদন্ত হোক, এটা একটা তদন্ত হোক, কারা পাচ্ছে, কিভাবে পাচ্ছে, তাহলে পুলিশ প্রশাসন এটা দেখুক। পুরমন্ত্রী কিন্তু অন্য যুক্তি দিচ্ছেন। এটা যেটা দেখেছে এটা 2006 থেকে আছে, তারও আগের থেকে আছে। এখন আমাদের এনভায়রনমেন্ট মিনিস্ট্রি অলরেডি একটা ম্যাপ ড্র করেছে। সেই ম্যাপের মধ্যে যদি কোনো ইলিগাল কনস্ট্রাকশন থাকে সেটা কর্পোরেশনকে অনেক সময় বলেন, আমরাও ভেঙে দিই। আমার মনে হয় না যে এখন নতুন করে জলাভূমি ভরাট করার সাহস কেউ পাবে। যেগুলো আছে সেগুলো সব পুরনো আছে। 1991 সালেও ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ভরাটের চেষ্টা হয়েছিল। তবে সেই সময় কয়েকজন পরিবেশ কর্মী, পরিবেশবিদ তারা হাইকোর্টে মামলা করেন এবং 1992 সালে হাইকোর্টের রায়ে সেই কাজ স্থগিত হয়ে যায় এবং সেই রায়ে বলা হয় পুরো জলাভূমিটা সংরক্ষণ করতে হবে এবং তার এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। তবে 2026-এ এসেও সেই কাজ আজ পর্যন্ত হয়নি। ক্যামেরায় খোকন দাসের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। ভোটের বাংলায় ফের অমিত শাহ। রাতে নিউ টাউনের হোটেলে কোর কমিটির মিটিং, শাহের বৈঠকে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকরাও। আজ 2 বঙ্গে অমিত শাহের কর্মী সভা। ভোটের বাংলায় একই দিনে 2 বঙ্গে অমিত শাহ। আজ দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে অমিত শাহের কর্মী সভা। আজ বারাকপুরের আনন্দপুরীর মাঠে শাহের কর্মী সভা। বেলা 11টা নাগাদ আনন্দপুরীর মাঠে আজ সভা রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি সেখান থেকেই রয়েছেন প্রতিনিধি সুস্মিতা।
সুস্মিতা, 26-এর লড়াই এই মুহূর্তে পাখির চোখ প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে। আর 26-এর লড়াইয়ে কি বার্তা দেবেন আজ অমিত শাহ? মতুয়াদের উদ্দেশ্যে কোনো বার্তা তিনি দিতে পারেন কি আজকে সভা থেকে? দেখো, নিশ্চিতভাবেই ভোটবঙ্গে অর্থাৎ 26-এর নির্বাচনের আগে বঙ্গ বিজেপির 1 মাসের ব্যবধানে আবারও একটা দুদিনের বঙ্গ সফর। এবং আমরা গত ডিসেম্বরেই দেখেছিলাম কলকাতা মহানগরীর কর্মী সমর্থকদের সঙ্গে তিনি বৈঠক করেছেন, তিনি কর্মী সম্মেলন করেছেন সায়েন্স সিটিতে, এবং সেখানেও তিনি টার্গেট ফিক্সড করে দিয়েছেন নির্দেশিকা। ঠিক তেমনি আজ ব্যারাকপুর আনন্দপুরীর মাঠে সেখানে উত্তর 24 পরগনা বিভাগের কর্মী সম্মেলন রয়েছে, যেখানে মূলত 4টি লোকসভা কেন্দ্রের কর্মী সমর্থক, বনগাঁ, বারাসাত, বসিরহাট এবং ব্যারাকপুর, এই 4টি লোকসভা কেন্দ্রের কর্মী সমর্থক এবং শক্তি কেন্দ্র প্রমুখ, বুথ মণ্ডল স্তরের কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত থাকবেন। এবং শুধু তাই নয়, এখান থেকে রাজ্য বিজেপি নেতৃত্ব তারাও ভোকাল টনিক পেতে পারেন অমিত শাহের কাছ থেকে। এবং আমরা প্রত্যেকেই জানি যে এসআইআর আবহে মতুয়া ভোট ব্যাংক বেশ কিছুটা দোলাচলে রয়েছে এই মুহূর্তে রাজ্য বিজেপির ক্ষেত্রে, এবং সেই এসআইআর আবহে মতুয়া ভোট ব্যাংককে কাজে লাগাতে বিজেপি 26-এর নির্বাচনে কতখানি সমর্থ হবে সে বিষয়ে অমিত শাহ আজ গ্রাউন্ড লেভেল রিপোর্ট বুঝে নিতে চাইছেন। মূলত এই বুথ স্তর বা তৃণমূল স্তরের কর্মী সমর্থকদের থেকে এটা স্পষ্ট। তার পাশাপাশি ব্যারাকপুর কেন্দ্রের দিকে নজর রাখলে দেখা যাবে যে হিন্দিভাষী ভোটারের উপর নিজের থাবা বসাতে বিজেপি এই মুহূর্তে মরিয়া, এবং সেই ভোটারকে নিজের ভোট বাক্সে আনতে বঙ্গ বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে দিল্লির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কি বার্তা দেন সেটা আজকে অত্যন্ত উল্লেখযোগ্য। এবং ইতিমধ্যেই কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হচ্ছেন, মঞ্চ একেবারে প্রস্তুত অমিত শাহের অপেক্ষা। এবং 11:30 নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি ব্যারাকপুর আনন্দপুরীর মাঠ, সেই মাঠে এসে উপস্থিত হবেন। তার পরবর্তী সময় তিনি পৌঁছে যাবেন বাগডোগরা বিমানবন্দর, সেখান থেকে শিলিগুড়ি গোসাইপাড়া মাঠে তার কর্মী সম্মেলন রয়েছে। সেখানে উত্তরবঙ্গ বড় ফ্যাক্টর, তার কারণ বঙ্গ বিজেপি খুব একেবারে তারা শিওর যে তাদের কাছে উত্তরবঙ্গের মাটি তাদের চেনা মাটি, তাদের নিজেদের ঘাঁটি। সেই চেনা মাটিতে 26-এর বিধানসভা নির্বাচনে তারা কতখানি প্রস্তুত শক্তি প্রদর্শন করতে সেটা অমিত শাহ যেমন বুঝে নেবেন, ঠিক তেমনি 24-এর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে দেখলে দেখা যাবে কোচবিহার কেন্দ্রে বিজেপির শক্ত ঘাঁটির ভিত কিছুটা আলগা হয়েছে। সেই কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সকল লোকসভা কেন্দ্রগুলিকে একত্রিত করে বিজেপির সাংগঠনিক জেলাগুলির কর্মী সমর্থকদের একত্রিত করে অমিত শাহ কি বার্তা দেন, একসঙ্গে কাজ করার বার্তার পাশাপাশি আবারও তিনি লক্ষ্যমাত্রা বেঁধে দেন কিনা, টার্গেট ফিক্সড করে দেন কিনা উত্তরবঙ্গের জন্য এবং দক্ষিণবঙ্গের এই উত্তর 24 পরগনা বিভাগের জন্য, সেটা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঞ্চ একবার দেখাবো, ব্যারাকপুর আনন্দপুরী মাঠের যে মঞ্চ, সেই মঞ্চ একেবারে প্রস্তুত এবং সেখানে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আর কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। এবং আমরা প্রত্যেকেই জানি যে বিজেপির 10টি বিভাগ রয়েছে, যে বিভাগের মধ্যে ইতিমধ্যে আমরা দেখেছি কলকাতা মহানগরীর বিভাগের সঙ্গে অমিত শাহ বৈঠক সেরেছেন, দুর্গাপুর বিভাগের সঙ্গে বৈঠক সেরেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি গত 28শে জানুয়ারি নীতিন নবীন তিনি বৈঠক সেরেছেন, এবং আজ উত্তর 24 পরগনা বিভাগের সঙ্গে বৈঠক সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সুতরাং বিভাগীয় কর্মী সমর্থকদের সঙ্গে আলাদা করে বসে জোন ভিত্তিক ভোটারদের মন বুঝতে চাইছে এই মুহূর্তে দিল্লি নেতৃত্ব 26-এর নির্বাচনের আগে। আজকের বৈঠক সেই কথা, সেই বার্তায় আরো একবার স্পষ্ট করছে। ধন্যবাদ সুস্মিতা। নির্দিষ্ট সময় শেষ হবে শুনানি, জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে সিইও। কয়েকটি জেলায় শুনানি শেষ নিয়ে সংশয় সিইও। আজকের মধ্যেই সব নোটিশ ইস্যু, 1 ফেব্রুয়ারির মধ্যে নোটিশ ইস্যুর নির্দেশ, ফুল বেঞ্চের বৈঠকের নির্দেশ জ্ঞানেশ কুমারের। এসআইআর শুনানি নিয়ে কমিশনের 7 দফা নির্দেশিকা, আজ বিকেল 5টার মধ্যেই সব নোটিশ ইস্যু। 1 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে নোটিশ দিতে হবে, 7 দিনের মধ্যে শেষ করতে হবে নথি আপলোড। যাদের শুনানি শেষ তাদের নথি 2রা ফেব্রুয়ারির মধ্যে আপলোড। 2 থেকে 3 দিনের মধ্যে তুলে নেওয়া হবে মাইক্রো অবজারভারদের। স্ক্রুটিনিতে রোল অবজারভারদের সহযোগিতা করবে মাইক্রো অবজারভাররা। ভুল নথি আপলোডের দায় ইআরও এইআরওদের, ডিইওদের নির্দেশিকা কমিশনের। কাজটা ত্বরান্বিত করতে বলেছেন, দ্রুততার সাথে করতে বলেছেন। ল্যাগ, লিড সবকিছু যা আছে, যা সিস্টেমে আছে সেই সিস্টেমের উপর সিদ্ধান্ত আলটিমেটলি হবে।
সমস্ত জিনিসগুলো খুব তাড়াতাড়ি করতে বলেছে। কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত নথি জমা পড়ার কথা সে সমস্ত নেই, সেগুলোকে বলা হবে আবার নতুন করে কালেক্ট করার জন্য যদি প্রয়োজন হয়। 7ই ফেব্রুয়ারি কি শুনানি শেষ থাকছে? ওরা কিছু ডেট দিয়েছেন, সেটা আপনারা জানতে পারবেন আর গিয়ে কথা বলে। সেটাই পরিকল্পনা তাই। যারা স্যার তালিকার বাইরে ডকুমেন্টস জমা দিলেন তাদের অনেকেই জানেন না যে তাদের নাম উঠবে কিনা, তাদের কি জানতে পারবেন ফাইনাল পাবলিকেশন হলে। গ্যারাজেই নেতার গাড়িতে বোমা বিস্ফোরণ। কুলপির ছামনাবনীতে গ্যারাজেই গাড়িতে বিস্ফোরণের ঘটনা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশেপাশের একাধিক বাড়ি। বোমা লাগিয়ে খুনের ছক বলে দাবি করছেন নেতা। গ্যারাজে নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আনিসউদ্দিন। আনিসউদ্দিন, ঠিক কি ঘটনা, কারাই কাজ করলো, কি বলছেন সেই নেতা? একেবারে অনিন্দা, দেখো কুলপি থানার যে ছামনাবনী গ্রাম রয়েছে সেই গ্রামেরই কংগ্রেসের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক গতকাল গভীর রাতে তার গ্যারেজে একটি 4 চাকা গাড়ি দাঁড় করানো ছিল এবং গভীর রাতে সেই গাড়িতেই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকায়। পরে স্থানীয়রা ছুটে আসেন এবং যেটা বুথ সভাপতির অভিযোগ যে এর আগেও তার বাড়িতে বোমাবাজি করা হয়েছিল, সেই ঘটনায় থানায় তিনি অভিযোগ করেছিলেন। কিন্তু গতকাল গভীর রাতে তার গাড়িতে কে বা কারা টাইম বোমা লাগিয়ে রেখেছিল এবং এই ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বেশ কয়েকটি দোকানগুলো ভেঙে পড়ে। এরপরেই কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে এই বুথ সভাপতির অভিযোগ, বিরোধীরা অর্থাৎ বিরোধী আশ্রিত দুষ্কৃতকারীরা তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। যেহেতু তিনি এলাকার তৃণমূলের বুথ সভাপতি এবং অঞ্চল সংখ্যালঘু সেলের সভাপতি, তাই তাকে টার্গেট করে, তাকে লক্ষ্য করে খুনের ছক কষেছিল। তিনি ইতিমধ্যেই কুলপি থানায় অভিযোগ দায়ের করেছেন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে গাড়িটিকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। বেশ, ধন্যবাদ। রাত 1টার সময় এসে আমরা দেখি না বোম বাস্টিং হয়েছে, ঘর বাড়ি সব ভেঙে গেছে। আমাদের এসে পাশের ঘরে দেখি না একটা গাড়ি রাখা ঘর ছিল, সেই গাড়ির ভিতরে বোম দিয়ে উড়িয়ে দিয়েছে। দেখলাম আমার এই যে ডান দিকে এই যে খালাটা দেখা যাচ্ছে, এই খালায় বোমটা ফিট করেছে পুলিশ। ওইখান থেকে একটা লোয়ার একটা মানে সিট পেয়েছে, তাতে নাটবল্টু সিস্টেম করা হয়। এর আগে একবার আমার বাড়িতে বোমাবাজি করেছিল, তারা প্রমাণ হয়ে গেছে। তারা তো বিরোধী দল করে, আইএসএফ, কংগ্রেস, তৃণমূলের এগলেস্টে তো সব দল। আইএসএফ বোমা, গুলি, বারুদ এর রাজনীতি করে না। এটা হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। আইএসএফ এই নোংরা রাজনীতি পছন্দ করে না। আইএসএফ নতুন সমাজ ব্যবস্থা উপহার দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসছে।